জ্ঞান বিকাশ টিউটোরিয়ালের পক্ষ থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের টিউটোরিয়াল পার্ট 2 তে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমরা দুটো সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টকে কি করব, আবার ঠিক সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় একটি সাবজেক্টকে আমরা কিভাবে দুটি সাবজেক্টে রূপান্তর করব, সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় একটি ফাইনাইট ভার্বকে আমরা কিভাবে দুটি ফাইনাইট ভার্বে রূপান্তর করব, এবং আমরা আসলে এই বাক্যগুলোকে যখন রূপান্তর করব তখন আমরা বাক্যের আসলে কোন কোন বিশেষ অংশে পরিবর্তনগুলো আনব। চলুন আমরা দেখি কিভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে অতি সহজে রূপান্তর করা যায় এবং এই রূপান্তর করতে গিয়ে আমরা কি কি সহজ টেকনিক অবলম্বন করতে পারি। কারণ যদি আমরা বেশি করে রুলস শিখতে যাই তাহলে হয়তোবা এত রুলস আমাদের মনে নাও থাকতে পারে। আমরা সকলেই জানি বেশি রুলস আসলে মাথায় বেশি যন্ত্রণা ধরায় এবং কোনো জিনিস শেখা থেকে আসলে আমাদেরকে নিরুৎসাহিত করে। সুতরাং যত কম রুল শিখে যত ভালোভাবে জিনিসটা করায়ত্ত করা যায় সেটাই আমাদের শেখার জন্য এবং শেখানোর জন্য শ্রেয়। আমি এখন কিছু টেকনিক দেখাবো, যেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা আসলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে সহজে ট্রান্সফর্ম বা রূপান্তরের পক্ষে অনেকটা এগিয়ে যাব। আমাদের তৃতীয় টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে এই সেন্টেন্সগুলো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বিভিন্ন কনজাংশনের ব্যবহারগুলো দেখাবো। সুতরাং আপনাদেরকে তিনটি পর্বই আসলে ভালোভাবে দেখতে হবে, তাহলে আপনাদের পক্ষে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফর্ম করা সহজ হবে। তা না হলে বিষয়টি আসলে যথেষ্টই জটিল, কেননা আমরা এখানে আসলে তেমন কোনো নিয়ম আপনাদেরকে শেখানোর চেষ্টা করব না। আমরা মূলত এখানে কিছু টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করব এবং সেই টেকনিকগুলোর মাধ্যমেই আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সমাধানের চেষ্টা করব। আমরা গত টিউটোরিয়ালে অর্থাৎ আমাদের প্রথম টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখিয়েছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এবং তাদের স্ট্রাকচারগুলো কেমন। আর আজকে আমরা বিশেষ কিছু টেকনিক নিয়ে কথা বলবো। যদি কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট থাকে এবং দুটি সাবজেক্ট যদি একই ব্যক্তি বস্তুকে নির্দেশ করে এবং তার একটি যদি নাউন হয় আর অন্যটি যদি প্রোনাউন হয়, তবে সিম্পল করার সময় প্রোনাউনটি উঠিয়ে দিয়ে আমরা বাক্যে নাউনটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এখানে আমরা কেন একটি সাবজেক্টকে উঠিয়ে দিচ্ছি? কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে আমরা দুটি সাবজেক্টকে আসলে রাখতে পারবো না, আমাদেরকে এখানে একটি সাবজেক্টকেই রাখতে হবে। চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হওয়া যাক। Since Mr. Rahman made an accident yesterday on the way of his office, he could not come to visit us. উদাহরণটি লক্ষ্য করুন, এটি কমপ্লেক্স সেন্টেন্সের একটি উদাহরণ। এই উদাহরণটিতে দুটি সাবজেক্ট আছে দুটি ক্লজে, একটি হচ্ছে মিস্টার রহমান, অন্যটি হচ্ছে হি। এই বাক্যটিকে আমরা যখন সিম্পল করব তখন কিন্তু আমরা মিস্টার রহমান এবং হি এই দুটো সাবজেক্টকে রাখতে পারবো না, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যই হচ্ছে তাতে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এখন আমরা কি করব? আমরা হি উঠিয়ে দিয়ে সিম্পল করার সময় মিস্টার রহমানকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন, বিকজ অফ মিটিং অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে অন দ্য ওয়ে টু হিজ অফিস, মিস্টার রহমান কুড নট কাম টু ভিজিট আস। লক্ষ্য করুন, এখানে আমরা কি করেছি? সিম্পল করার সময় হি সাবজেক্টটিকে উঠিয়ে দিয়েছি আর নাউন মিস্টার রহমানকে সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহার করেছি। As the old man killed the innocent bird, he was punished. লক্ষ্য করুন বাক্যটি, এটিও কমপ্লেক্স সেন্টেন্সের একটি উদাহরণ। এই উদাহরণটিতেও দুটি ক্লজে দুটি উদাহরণ রয়েছে, দ্য ওল্ড ম্যান এবং হি। দ্য ওল্ড ম্যান হচ্ছে নাউন আর হি হচ্ছে একটি প্রোনাউন। এই বাক্যটিকে আমরা যখন সিম্পল রূপান্তর করব বা ট্রান্সফর্ম করব তখন আমরা যা করব তা হচ্ছে আমরা হি সাবজেক্টটিকে উঠিয়ে দিব এবং তার পরিবর্তে আমরা যে ক্লজটি থাকবে সিম্পল সেন্টেন্সে
সেখানে আমরা দ্য ওল্ড ম্যানকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। কিলিং দ্য ইনোসেন্ট বার্ড, দ্য ওল্ড ম্যান ওয়াজ পানিশড। লক্ষ্য করুন, বাক্যটিকে সিম্পল করার সময় আমরা কি করেছি? আমরা মূলত প্রোনাউনটিকে উঠিয়ে দিয়েছি এবং কমপ্লেক্স সেন্টেন্সে অন্য সাবজেক্ট হিসেবে যে নাউনটি ছিল সেটিকে আমরা সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। কিন্তু লক্ষ্য করুন, যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের দুটি ক্লজেরই সাবজেক্ট দুটি আলাদা হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্ট দুটি একই ব্যক্তি বস্তুকে নির্দেশ করার ক্ষেত্রে তো আমরা নাউনকে উঠিয়ে দিয়ে প্রোনাউনকে ব্যবহার করেছি, যদি নাউন আর প্রোনাউন থাকে। কিন্তু সাবজেক্ট দুটি যদি সম্পূর্ণ আলাদা হয়, সেক্ষেত্রে আমরা আসলে কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেই সাবজেক্টটিকে আমরা উঠিয়ে দিব সেই সাবজেক্টটির আমরা পসেসিভ ফর্ম ব্যবহার করব। তাহলে আমাদের কি হলো? আমাদের সাবজেক্ট উঠিয়ে দেওয়া হলো এবং ওই ক্লজে মূলত কর্তা হিসেবে কে ছিল, কাজ কে করেছে সেটিরও প্রমাণ রয়ে গেল। কারণ প্রমাণ একদম নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না, যেহেতু এখানে দুটি ক্লজে দুটি আলাদা আলাদা সাবজেক্ট ব্যবহৃত হয়। চলুন দুই একটি উদাহরণ দেখে নেওয়া যাক। As the apartment was tiny, we did not rent it. লক্ষ্য করুন, এটি কমপ্লেক্স সেন্টেন্সের একটি বাক্য। এ বাক্যে দুটি ক্লজ রয়েছে, দুটি ক্লজে দুটি সাবজেক্ট রয়েছে, দ্য অ্যাপার্টমেন্ট এবং উই। এখন আমরা যখন বাক্যটিকে সিম্পল করব, আমরা কিন্তু দুটি ক্লজের দুটি সাবজেক্টকে রাখতে পারবো না, আমাদেরকে একটি সাবজেক্টকে বাক্যে ব্যবহার করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? একটি সাবজেক্টকে উঠিয়ে দিতে হবে। এখন আমরা যেই সাবজেক্টটিকে উঠাবো, যেই সাবজেক্ট আমরা বাতিল করে দিব, সেই সাবজেক্টে আমরা পসেসিভ ফর্ম বাক্যে ব্যবহার করতে হবে। তা না হলে বাক্যের অর্থগত দিকের কিছুটা সমস্যা হতে পারে। বিকজ অফ ইটস বিং টিনি, উই ডিড নট রেন্ট দ্য অ্যাপার্টমেন্ট। লক্ষ্য করুন, এখানে আমরা কি করেছি? অ্যাপার্টমেন্ট এই সাবজেক্টের পরিবর্তে আমরা ইটস পসেসিভ ফর্মটি ব্যবহার করেছি এবং আর মূল ক্লজে আমরা সাবজেক্টটিকে ঠিক রেখেছি। এই বাক্যটির আমরা আরো একটি উত্তর লিখেছি, অর্থাৎ আমরা এখানে দ্য অ্যাপার্টমেন্টকে আমরা সাবজেক্টের পরিবর্তে পসেসিভ ফর্ম হিসেবে ব্যবহার করেছি। দ্য অ্যাপার্টমেন্ট বিং টাইনি, উই ডিড নট রেন্ট ইট। As the boy stood first in JSC exam, his parents felt very happy. কমপ্লেক্স সেন্টেন্সের একটি বাক্য, বাক্যে দুটি ক্লজ আছে, দুটি ক্লজে দুটি সাবজেক্ট আছে, দ্য বয় এবং হিজ প্যারেন্টস। লক্ষ্য করুন, আমরা যখন এই বাক্যটিকে সিম্পল করব, আমরা দুটি সাবজেক্টকে রাখতে পারবো না, কারণ সিম্পল সেন্টেন্স আমাদেরকে দুটি সাবজেক্ট রাখার অনুমতি দেয় না, এর স্ট্রাকচারে এমনটা আসলে নেই। সুতরাং আমরা যখন একটি সাবজেক্টকে উঠিয়ে দিব, তখন আমরা তার পসেসিভ ফর্মকে ব্যবহার করব। এখন অনেকের প্রশ্ন হতে পারে, আমরা কোন সাবজেক্টটিকে উঠিয়ে দিব? বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি। আমরা মূলত ডিপেন্ডেন্ট ক্লজের যে সাবজেক্টটি, সেই সাবজেক্টটিকে আমরা উঠিয়ে দিব। তাহলে এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটি? As the boy stood first in JSC exam, because of the boy standing first in JSC exam, his parents felt very happy. লক্ষ্য করুন, আমরা এখানে দা বয়কে পসেসিভ হিসেবে ব্যবহার করেছি এবং সাবজেক্টটিও আমরা এই হিসেবে, এবং একইভাবে আমরা সাবজেক্টটিকে উঠিয়ে দিলাম। সুতরাং আমাদের সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার কি হলো? রক্ষা হলো। আমাদের স্ট্রাকচারে আর কোনো গন্ডগোল এখানে হলো না। কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করার সময় আমাদের কয়েকটি অতিরিক্ত জিনিসের দরকার হয়। নাম্বার 1, সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট একটি থাকে, আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ডের সাবজেক্ট লাগে কয়টি? দুটি। সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটি থাকে, আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট কয়টি লাগে? দুটি। তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড যখন রূপান্তর করব, তখন আমাদের এই অতিরিক্ত সাবজেক্ট এবং অতিরিক্ত যে ফাইনাইট ভার্বটি, অর্থাৎ কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে তো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুটি করে লাগবে। তাহলে আমাদের এই অতিরিক্ত সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কোথা থেকে আসবে? যখন আমরা
বাক্যটিকে সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করব। নিয়মটি তাহলে কি তাহলে আমরা এটি কিভাবে করব? আমাদের সিম্পল সেন্টেন্সের মূল ক্লজে যে সাবজেক্টটি থাকবে, আমরা সেই সাবজেক্টটিকে কমপ্লেক্সের নতুন ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এবং সিম্পল সেন্টেন্সের নন ফাইনাইট ভার্ব অংশে যে নন ফাইনাইট ভার্বটি থাকবে অর্থাৎ ফ্রেজ অংশে সেই নন ফাইনাইট ভার্বটিকে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করব। এখন প্রশ্ন হতে পারে, ফাইনাইট ভার্বটিকে আমরা আসলে কোন টেন্স অনুসারে ব্যবহার করব? সিম্পল সেন্টেন্সের ক্লজ অংশে অর্থাৎ মূল অংশে ভার্বটি যে টেন্স অনুসারে ব্যবহৃত হয়েছে সাধারণত আমরা সেই টেন্স অনুসারেই নতুন ভার্বটিকে ব্যবহার করব, অর্থাৎ নতুন ফাইনাইট ভার্বটিকে ব্যবহার করব। বিষয়টিকে আমরা বুঝতে পারলাম। এখানে আরো একটি কথা বলে রাখা ভালো, অনেক ক্ষেত্রে সাবজেক্ট দুটি যদি আলাদা হয় সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সের যে পসেসিভ ফর্মটি থাকবে সেখান থেকেও আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করার সময় সাবজেক্ট গ্রহণ করতে পারি। আমরা এখানে কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। গেটিং GPA 5 in JSC, I was very glad. লক্ষ্য করুন, এটি একটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আছে। সাবজেক্টটি হচ্ছে আই আর ফাইনাইট ভার্বটি হচ্ছে ওয়াজ। এখন বাক্যটিকে আমি কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে চাই, তাহলে কি আমার একটি সাবজেক্ট দিয়ে হবে আর একটি ফাইনাইট ভার্ব দিয়ে হবে? হবে না, কারণ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্রেন্ডটাই হচ্ছে তাতে একের অধিক সাবজেক্ট লাগবে এবং একের অধিক ফাইনাইট ভার্ব লাগবে। এখন আমি এগুলো কোথা থেকে নিব? এই বাক্যটিতে আমরা যা দেখতে পাচ্ছি, আই সাবজেক্টটিকে আমরা কমপ্লেক্স করার সময় সাবজেক্ট হিসেবে গ্রহণ করব, আর সিম্পল সেন্টেন্সের যে নন ফাইনাইট ভার্বটি রয়েছে অর্থাৎ সিম্পল সেন্টেন্সের ফ্রেজ অংশে যে নন ফাইনাইট ভার্বটি রয়েছে গেটিং, সেটিকে আমরা যে নতুন ক্লজটি তৈরি করছি সেই ক্লজের কি করব? ফাইনাইট ভার্ব হিসেবে বসাবো। কোন টেন্স অনুসারে বসাবো? ওয়াজ অনুসারে বসাবো, কারণ সিম্পল সেন্টেন্সের মূল ক্লজে যে ভার্বটি সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স অনুসারে রয়েছে, তাই আমরা সেই অনুসারেই নতুন ফাইনাইট ভার্বটিকে বসাবো। সিন্স আই গট GPA 5 in JSC, I was very glad. আমি সিম্পল সেন্টেন্সের মূল ক্লজ থেকে আই নিয়েছি সাবজেক্ট হিসেবে, সিম্পল সেন্টেন্সের ফ্রেজ অংশ থেকে নন ফাইনাইট ভার্ব গেটিং কে গট বানিয়েছি এবং গট হিসেবে এখানে ব্যবহার করেছি, আর গটকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স অনুসারে ব্যবহার করেছি কারণ আমার সিম্পল সেন্টেন্সের ক্লজে যে ভার্বটি ছিল ওয়াজ সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সের ছিল। সুতরাং আমরা এভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় বা কম্পাউন্ড করার সময় অতি সহজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের যে নতুন এডিশন দরকার হয় অর্থাৎ নতুন ভাবে যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যুক্ত করা দরকার হয় সেটা আমরা এই সিম্পল সেন্টেন্সের ক্লজ থেকেই সাহায্য নিতে পারি বা সিম্পল সেন্টেন্সের ফ্রেজ অংশ থেকে সাহায্য নিতে পারি। I got GPA 5 in JSC, I was very glad. কম্পাউন্ড করার সময় আমি সিম্পল সেন্টেন্সের মূল ক্লজ থেকে আই নিয়েছি, গেটিং নন ফাইনাইট ভার্বটিকে এখানে ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করেছি, আর সিম্পল সেন্টেন্সের মূল ক্লজের মূল ভার্বটি অর্থাৎ ফাইনাইট ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল, তাই আমি এখানে গেট ভার্বটিকে গট হিসেবে ব্যবহার করেছি। Because of his being ill, his parents became worried on the eve of his exam. এটি একটি সিম্পল সেন্টেন্স, এটিকে কমপ্লেক্স করার সময় আমরা সাবজেক্ট কোথায় পাবো? আমরা এখানে লক্ষ্য করছি, এই উদাহরণটিতে আমরা লক্ষ্য করছি যে ফ্রেজ অংশে একটি পসেসিভ ফর্ম রয়েছে হিজ, আর ক্লজ অংশে একটি সাবজেক্ট রয়েছে প্যারেন্টস। এই বাক্যটিকে আমরা যখন কমপ্লেক্স বা কম্পাউন্ড করব তখন কিন্তু আমরা ক্লজ অংশ থেকে সাবজেক্ট নিতে পারবো না, সাবজেক্টকে ধার নিতে পারবো না, কারণ আমরা বাক্যটি দেখেই বুঝতে পারছি যে এই বাক্যটিতে মূলত সাবজেক্ট দুটি আলাদা হবে। তাই আমরা এখানে কি করব? ফ্রেজ অংশের পসেসিভ ফর্মটি থেকে সাবজেক্ট নিব, হিজকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। আর যদি ফ্রেজ অংশে সাবজেক্ট না থাকতো তাহলে আমরা কি করতাম? আমরা ক্লজ অংশ থেকে সাবজেক্ট নিতাম। আর ফাইনাইট ভার্ব আমরা কোথা থেকে নিব? ক্লজ অংশে যে ফাইনাইট ভার্ব রয়েছে, দুঃখিত,
সিম্পল সেন্টেন্সের ফ্রেজ অংশে যে নন ফাইনাইট ভার্ব রয়েছে সেই অংশ থেকে আমরা ফাইনাইট ভার্ব নিব। সেটিকে আমরা কোন টেন্স অনুসারে ব্যবহার করব? সিম্পল সেন্টেন্সের ক্লজ অংশের ফাইনাইট ভার্বটি যে টেন্সে ব্যবহৃত হয়েছে। তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উত্তরটি, as he was ill his parents became very worried on the eve of his exam। ঠিক কম্পাউন্ড করার ক্ষেত্রেও he was ill and his parents became worried on the eve of his exam। লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার সময় সাবজেক্ট নিয়েছি কোথা থেকে? সাবজেক্ট নিয়েছি আমরা সিম্পল সেন্টেন্সের ফ্রেজ অংশ থেকে। কেন? কারণ সিম্পল সেন্টেন্সের ফ্রেজ অংশে একটি পসেসিভ ফর্ম ছিল। পসেসিভ ফর্মটি দেখে আমাদেরকে ধারণা করতে হবে যে এই বাক্যে হয়তোবা দুটি সাবজেক্টই আলাদা হবে, অর্থাৎ দুটি ক্লজে আলাদা আলাদা সাবজেক্ট বসবে। যদি আমরা এখানে সিম্পল সেন্টেন্সের ক্লজ অংশ থেকে আগের বাক্যের মতো সাবজেক্ট নিতাম তাহলে কিন্তু বাক্যের অর্থ মিলতো না, বাক্যের অর্থ ঠিক হতো না, এটি একটি নিরর্থক বাক্য হতো। কমপ্লিটিং রিপেয়ারমেন্ট দ্য মেঘনা ব্রিজ ওয়াজ ওপেন ফর ট্রাফিক। এটি একটি সিম্পল সেন্টেন্স, এটিকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে দুটো সাবজেক্ট আলাদা হবে এবং তাই আমরা ফ্রেজ অংশ থেকে সাবজেক্ট গ্রহণ করব রিপেয়ারমেন্ট। এই পসেসিভ ফর্মটি থেকে আমরা সাবজেক্ট গ্রহণ করব। আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করার সময় যে মূল ভার্বটি আমাদের লাগবে সেটি আমরা নিব কোত্থেকে? ফ্রেজ অংশে যে নন ফাইনাইট ভার্বটি রয়েছে সেটি কি? সেটি হচ্ছে কমপ্লিটিং। এটিকে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স করার সময় মূল ভার্ব হিসেবে বা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করব। কিন্তু এই ভার্বটিকে আমরা কোন টেন্স অনুসারে ইউজ করব? ভার্বটিকে আমরা মূলত সিম্পল সেন্টেন্সে যে ক্লজটি রয়েছে সেই ক্লজটিতে ভার্বটি কোন টেন্স অনুসারে বসেছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই আমরা নতুন ফাইনাইট ভার্বটিকেও পাস্ট ইনডিফিনিট টেন্স অনুসারে ব্যবহার করব। Since the repairment of the Meghna bridge was completed, it was open for traffic. The repairment of the Meghna bridge was completed and it was open for traffic. লক্ষ্য করুন কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা সিম্পল সেন্টেন্সের ফ্রেজ অংশের পসেসিভ থেকে সাবজেক্ট নিয়েছি, সিম্পল সেন্টেন্সের ফ্রেজ অংশের নন ফাইনাইট ভার্বটিকে ফাইনাইট ভার্ব হিসেবে বসিয়েছি এবং ফাইনাইট ভার্বটিকে আমরা মূলত সিম্পল সেন্টেন্সের ক্লজ অংশের ফাইনাইট ভার্বের টেন্স অনুসারে বসিয়েছি। আমরা যখন কোনো বাক্যকে কমপ্লেক্স থেকে বা কম্পাউন্ড থেকে সিম্পল করব তখন কি আমাদের পুরো বাক্য নিয়ে বা দুটি ক্লজ নিয়ে কি আমাদের আসলে ভাবার দরকার আছে, বা দুটি ক্লজে কি আমাদের বড় কোনো পরিবর্তন আনতে হয়? উত্তরটা হচ্ছে না। আসলে আমরা অনেক সময় কি করি, পরীক্ষার সময় আমরা যখন এই বিষয়গুলো সলভ করি বা ট্রান্সফর্ম করি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড ইত্যাদি, তখন আমরা প্রায় পুরো বাক্য নিয়ে ভাবি এবং ভাবতে ভাবতে একসময় বাক্যটা ভুল করে দিই। মনে রাখতে হবে আমরা যখন কমপ্লেক্স থেকে কোনো বাক্যকে সিম্পল করব তখন আমরা ডিপেন্ডেন্ট যে ক্লজটি থাকে অর্থাৎ কনজাংশন যুক্ত বা কানেক্টর যুক্ত বা লিঙ্কার যুক্ত যে ক্লজটি আমাদের থাকে সেই ক্লজেই আমরা পরিবর্তনটা আনবো, অর্থাৎ সেই ক্লজ থেকেই আমরা একটি সাবজেক্টকে কমিয়ে দিব, সেই ক্লজ থেকেই আমরা একটি ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করে দিব, আর বাকি ক্লজ কিন্তু মূলত অপরিবর্তিত অবস্থায় অনেকটা থাকে। কেবলমাত্র যদি সাবজেক্ট দুটো একই ব্যক্তি বস্তু হয় তাহলে ওই ক্লজে নাউনটি প্রোনাউনটির জায়গায় বসে যায়। কম্পাউন্ড সেন্টেন্স থেকে যখন আমরা সিম্পল করব তখন আমরা কি করব? কানেক্টর বা লিঙ্কার বা কনজাংশনের আগে যে ক্লজটি থাকবে, আমরা সবাই জানি এখানে দুটি ক্লজই ইন্ডিপেন্ডেন্ট, এক্ষেত্রে কনজাংশনের, কানেক্টরের বা লিঙ্কারের আগে যে ক্লজটি থাকবে সেই ক্লজটি থেকে আমরা একটি সাবজেক্টকে মাইনাস করব, একটি ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করব এবং বাকি অংশ মোটামুটি অপরিবর্তিত অবস্থায় থাকবে।
এবং উভয় ক্ষেত্রেই আমরা যেটা করি, আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স উভয় ক্ষেত্রেই আমরা তাতে ব্যবহৃত কানেক্টর বা লিঙ্কার বা কনজাংশন গুলো উঠিয়ে দিই, সেগুলো আমাদের আর ব্যবহার করা লাগে না। চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। Though India played well, they could not win the series. লক্ষ্য করুন, এটি কমপ্লেক্স সেন্টেন্সের একটি বাক্য। বাক্যটিতে দুটি ক্লজ আছে, বাক্যটিতে দুটি সাবজেক্ট আছে, দুটি ফাইনাইট ভার্ব আছে, একটি কানেক্টর আছে। এখন বাক্যটিকে আমরা যদি সিম্পল করতে চাই, সেক্ষেত্রে আমরা দুটো অংশেই কি আমাদের হাত দিতে হবে, দুটো অংশেই কি আমাদের পরিবর্তন আনতে হবে? আসলে দুটো অংশে আমাদের মূলত পরিবর্তন আনার দরকার নাই। আমরা মেজর যে চেঞ্জটা, সেই চেঞ্জটা আনবো কোন অংশে? ডিপেন্ডেন্ট ক্লজ অংশে, অর্থাৎ যে অংশে কানেক্টর যুক্ত রয়েছে। দো ইন্ডিয়া প্লেড ওয়েল, এই অংশ থেকে আমরা কি করব? একটি সাবজেক্টকে মাইনাস করে দিব। এই অংশের ফাইনাইট ভার্বটিকে আমরা নন ফাইনাইট করে দিব। তাহলে চলুন আমরা উদাহরণটি একটু বিশ্লেষণ করে নিই। ইন স্পাইট অফ প্লেইং ওয়েল, ইন্ডিয়া কুড নট উইন দ্য সিরিজ। ইন স্পাইট অফ, আমরা কিন্তু এটি কোথায় কোথায় ব্যবহার করেছি? ডিপেন্ডেন্ট ক্লজ যে অংশটা ছিল, সেই অংশে আমরা মূলত ইন স্পাইট অফটি ব্যবহার করেছি। কার পরিবর্তে? দো এর পরিবর্তে। প্লেইড ছিল, আমরা প্লেইডকে ফাইনাইট ভার্ব থেকে প্লেইং করার মাধ্যমে, আইএনজি ফর্ম করার মাধ্যমে নন ফাইনাইট করে ফেলেছি। এবং এই অংশে কমপ্লেক্স অবস্থায় ইন্ডিয়া একটি সাবজেক্ট ছিল, সেটিকে আমরা এখান থেকে উঠিয়ে আমরা ক্লজ অংশে বসিয়ে দিয়েছি। কেন? কারণ আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট ছিল এবং দুটি সাবজেক্ট ইন্ডিয়া এবং দে একই দেশকে নির্দেশ করছিল। তাই আমরা কি করেছি? ইন্ডিয়া নাউন ছিল আর দে ছিল প্রোনাউন। নাউনটিকে বসিয়ে দিয়েছি আর প্রোনাউনটিকে উঠিয়ে দিয়েছি। যেটি আমরা একদম সর্বপ্রথম যে নোটটি দেখেছিলাম, সর্বপ্রথম আমরা যে স্ট্র্যাটেজি দেখেছিলাম, সেখানে আমরা বর্ণনা করেছি। বি রেসপন্সিবল অর ইউ ক্যান নট বি এ গুড সিটিজেন, এই বাক্যটিকে আমরা সিম্পল করার সময় আমরা অর কানেক্টরটির আগে যে ক্লজটি রয়েছে বি রেসপন্সিবল, এই ক্লজটিতে মূলত পরিবর্তন এনেছি। এই ক্লজটিতে আমরা পরিবর্তন আনার সময় কি করেছি? বি, এই ফাইনাইট ভার্বটিকে আমরা নন ফাইনাইট বানিয়ে ফেলেছি এবং অর কানেক্টরের পরিবর্তে আমরা এখানে উইদাউট ব্যবহার করেছি। যেহেতু এই কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম অংশে কোনো সাবজেক্ট ছিল না, তাই সাবজেক্ট মাইনাস করার আসলে কোনো প্রশ্ন আসে না। কেন সাবজেক্ট ছিল না, এটা আমরা তৃতীয় টিউটোরিয়ালে জানবো। লক্ষ্য করুন, আমরা কিন্তু দ্বিতীয় ক্লজে, অর্থাৎ বি রেসপন্সিবল অর ইউ ক্যান নট বি এ গুড সিটিজেন, ইউ ক্যান নট বি এ গুড সিটিজেন, এখানে কিন্তু আমরা কোনো পরিবর্তন আনি নাই। তার মানে কি? কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যখন সিম্পল করব, তখন আমরা কানেক্টরের পূর্বের ক্লজেই মূলত পরিবর্তনগুলো আনবো। যত অদল বদল দরকার হয় সেই ক্লজটাতেই করতে হবে এবং সেই ক্লজটাকে আমরা আসলে মূলত কি বানাই? একটা ফ্রেজ বানাই, এ গ্রুপ অফ ওয়ার্ডস তৈরি করি, একটা সাবজেক্ট উঠিয়ে দেই কিংবা ভার্বটাকে ফাইনাইট থেকে নন ফাইনাইট করে ফেলি, ইত্যাদি ইত্যাদি। If you are not industrious, you will not be able to cultivate good result in your life. লক্ষ্য করুন, এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজটিতেই আমরা মূলত কি করব? পরিবর্তন আনবো। এখান থেকে আমরা সিম্পল করার সময় একটি সাবজেক্টকে মাইনাস করব, কানেক্টরটিকে উঠিয়ে দিব, একটি ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করব এবং বাক্যের যে পরবর্তী অংশ আছে সেটিকে আসলে আমরা অপরিবর্তিত অবস্থায় রেখে দিতে পারি। তেমন কোনো পরিবর্তন সেখানে আমাদের আনার প্রয়োজন নাই। Without being industrious, you will not be able to cultivate expected result in your life. লক্ষ্য করুন, এই বাক্যটিতে আমরা কি কি করেছি? কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমরা ইফ কানেক্টর উঠিয়ে দিয়েছি, আমরা একটি ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করে ফেলেছি, আর আমরা একটি সাবজেক্টকে উঠিয়ে দিয়েছি। তাহলে এটি কি হয়ে গেছে? এটি ফ্রেজ হয়ে গেছে এবং বাক্যটি অটোমেটিক্যালি সিম্পল হয়ে গেছে। কারণ আমার কমপ্লেক্সে কিন্তু সাবজেক্ট দুটো ছিল, সেখান থেকে আমি একটিকে কমিয়ে দিয়েছি। আমার কমপ্লেক্সে ফাইনাইট ভার্ব দুটো ছিল, সেখান থেকে আমি একটিকে নন ফাইনাইট করার মাধ্যমে কমিয়ে দিয়েছি এবং আমি কমপ্লেক্স করার সময় ইফ যে কানেক্টরটি ব্যবহার করেছিলাম সেটিকেও আমি এখানে উঠিয়ে দিয়েছি এবং যে ফাইনাইট ভার্ব বি ছিল সেটিকে আমি
বিং করার মাধ্যমে নন ফাইনাইট করে ফেলেছি। We should read newspaper every day. We can keep pace with the current affair across the world. এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে আমরা যখন সিম্পল করব, আমরা অ্যান্ড যে কানেক্টরটি রয়েছে সেই কানেক্টরটির পূর্বের অংশেই সমস্ত পরিবর্তনগুলো আনবো। সেখান থেকে আমরা একটি সাবজেক্টকে উঠিয়ে দিব, সেখান থেকেই আমরা কি করব, একটি ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করে ফেলবো, এবং বাক্যের যে বাকি ক্লজটি রয়েছে সেই ক্লজে আসলে আমরা তেমন কোনো পরিবর্তন আনবো না বা আনার কোনো দরকার নেই। আমাদেরকে মনে রাখতে হবে যে কমপ্লেক্স বা কম্পাউন্ড করার সময় আমরা মূলত পুরো ক্লজগুলো নিয়ে, অর্থাৎ দুটি ক্লজ নিয়ে আমাদের বিশেষভাবে ভাবার কোনো দরকার নেই। কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ কনজাংশন যুক্ত ক্লজটিকে নিয়ে ভাববো, সেখানে আমরা সমস্ত পরিবর্তনগুলো আনবো। আর কম্পাউন্ড থেকে সিম্পল করার ক্ষেত্রে আমরা কানেক্টরের আগের অংশটিকে নিয়ে ভাববো বা আগের ক্লজটিকে নিয়ে ভাববো, এবং সেখানেই আমরা সমস্ত পরিবর্তনগুলো আনবো। আমরা সেখানে কি কি করব, সেখানে আমরা একটি সাবজেক্ট বাদ দিব, একটি ভার্বকে নন ফাইনাইট করব, এবং অন্য যে ক্লজটি আমাদের থাকবে সেটিকে আমরা সাধারণত অপরিবর্তিত অবস্থায় রাখবো। By reading newspaper every day, we can keep pace with the current affair across the world. মনে রাখতে হবে, আমরা যখন কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করব, তখন আমরা মূলত নতুন যে সাবজেক্টটি ব্যবহার করতে হবে কমপ্লেক্স বা কম্পাউন্ড করার সময়। কারণ আমরা জানি সিম্পলের সাবজেক্ট একটি, কমপ্লেক্স বা কম্পাউন্ডের সাবজেক্ট দুটি, তাই আমাদেরকে নতুন একটি সাবজেক্ট ব্যবহার করতে হবে, নতুন একটি ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে, কারণ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে ফাইনাইট ভার্ব দুটি। তাহলে আমরা কোথায় ব্যবহার করব? সিম্পল সেন্টেন্সের যে ফ্রেজ অংশটি থাকবে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব যুক্ত অংশটি থাকবে, সেই অংশেই মূলত আমরা নতুন সাবজেক্ট যুক্ত করব, নতুন ফাইনাইট ভার্ব যুক্ত করব, এবং কমপ্লেক্স বা কম্পাউন্ড করার সময় যে কানেক্টরগুলো দরকার হয়, কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা ওই অংশেই আমরা কি করব, একটি কানেক্টর ব্যবহার করব। Killing some bank officers, the robbers fled away. এটি একটি সিম্পল সেন্টেন্স। এটিকে আমরা যখন কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব, আমরা কোন অংশে পরিবর্তন আনবো? আমরা মূলত পরিবর্তন আনবো ফ্রেজ অংশে, কিলিং সাম ব্যাংক অফিসার্স, এই অংশে আমরা পরিবর্তনগুলো আনবো। ক্লজ অংশে আসলে আমাদের তেমন কোনো পরিবর্তন আনার প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে একটি সাবজেক্ট যুক্ত করব, এখানে আমরা কানেক্টর যুক্ত করব, এখানে আমরা কি করব, এখানে আমরা একটি ফাইনাইট ভার্ব যুক্ত করব। আর ব্যতিক্রমটি হচ্ছে কম্পাউন্ডের সময় আমরা নন ফাইনাইট অংশে যে ক্লজটি তৈরি করব, অর্থাৎ যে নতুন ক্লজটি তৈরি করব, তারপরে আসলে আমরা কানেক্টরটি ব্যবহার করব। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে কানেক্টরগুলো মূলত দুটি ক্লজের মাঝখানে ব্যবহৃত হয়, আর সিম্পল সেন্টেন্সে কানেক্টরটি সাধারণত ডিপেন্ডেন্ট ক্লজের আগে ব্যবহৃত হয়। এবার ডিপেন্ডেন্ট ক্লজটি যদি বাক্যের শেষে বসে, তাহলে কানেক্টরটি দুটি বাক্যের মাঝখানে বসবে, আর ডিপেন্ডেন্ট ক্লজটি যদি বাক্যের শুরুতে বসে, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটি বাক্যের শুরুতে বসবে। কিন্তু কম্পাউন্ড করার সময় নতুন তৈরিকৃত নতুন যে ক্লজটি আমরা তৈরি করব, সেই ক্লজের পরেই কানেক্টরটি আমরা ব্যবহার করব। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমরা কি করছি না, আমরা সিম্পল সেন্টেন্সের ক্লজ যে অংশ আছে সেই অংশে আমরা তেমন হাত দিচ্ছি না, সেই অংশে আমরা তেমন কোনো পরিবর্তন আনছি না। আর সাবজেক্ট কোথায় যুক্ত করব? সিম্পল সেন্টেন্সের ফ্রেজ অংশে। ফাইনাইট ভার্ব কোথায় যুক্ত করব? সিম্পল সেন্টেন্সের ফ্রেজ অংশে। চলুন এই উদাহরণটিকে ব্যাখ্যা করা যাক। When the robbers killed some bank officers, they fled away. বাক্যটি লক্ষ্য করুন, আমরা সিম্পল সেন্টেন্সের যে ফ্রেজ অংশটি ছিল কিলিং সাম ব্যাংক অফিসার্স, ওই অংশে আমরা কানেক্টর যুক্ত করেছি when, ওই অংশে আমরা সাবজেক্ট যুক্ত করেছি দ্য রবার্স, ওই অংশেই আমরা নন ফাইনাইট ভার্বটিকে ফাইনাইট করে বসিয়েছি কিল্ড। পরের অংশে কিন্তু আমরা আসলে তেমন কোনো পরিবর্তন আনি নেই, শুধুমাত্র সাবজেক্ট দুটি যেহেতু একই ব্যক্তি বস্তু, তাই প্রথম ক্লজে যেহেতু আমরা নাউন দ্য রবার্স ব্যবহার করেছি, পরের ক্লজে আমরা প্রোনাউন দে ব্যবহার করেছি। তা না হলে বাক্যটি শুনতে শ্রুতিমধুর লাগে না। এই বাক্যটির আমরা একটি বিকল্প উত্তর দিয়েছি,
যদিও প্রথম উত্তরটিকে আমি যথার্থ উত্তর বলে মনে করি। কম্পাউন্ড করার সময় আমরা কি করেছি? একইভাবে ফ্রেজ অংশে আমরা সাবজেক্ট যুক্ত করেছি, দ্য রবার্স। ফ্রেজ অংশে আমরা ফাইনাইট ভার্ব যুক্ত করেছি, কিলড। এবং এক্ষেত্রে আমরা একটি ব্যতিক্রম কাজ করেছি, সেটা হচ্ছে কমপ্লেক্সের ন্যায় আমরা ক্লজের শুরুতে কানেক্টর ব্যবহার করিনি। এখানে আমরা ক্লজের পরে, অর্থাৎ নতুন যে ক্লজটি আমরা তৈরি করলাম, দ্য রবার্স কিল সাম ব্যাংক অফিসার্স, এর পরে আমরা কানেক্টর ব্যবহার করেছি। কারণ আমরা জানি সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে কানেক্টরগুলো দুটি বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়। নর্মালি আফটার গোয়িং টু সাম হিস্টোরিক্যাল প্লেসেস উই গেদার নলেজ। এটি একটি সিম্পল সেন্টেন্স। এই বাক্যটিকে আমরা যখন কমপ্লেক্স বা কম্পাউন্ড করব, আমরা মূলত এর ফ্রেজ অংশে এই পরিবর্তনগুলো আনবো। অর্থাৎ এই অংশে আমরা সাবজেক্ট ব্যবহার করব, এই অংশে আমরা একটি ফাইনাইট ভার্ব ব্যবহার করব, এবং কমপ্লেক্সের ক্ষেত্রে এই অংশেই আমরা কানেক্টর ব্যবহার করব। কম্পাউন্ডের ক্ষেত্রেও আমরা এই অংশে সাবজেক্ট, এই অংশে ফাইনাইট ভার্ব, কিন্তু কানেক্টরটি আমরা ক্লজের পরে, অর্থাৎ নতুন যে ক্লজটি তৈরি করব সেই ক্লজের পরে আমরা ব্যবহার করব। নর্মালি when we go to visit some historical places we gather knowledge. লক্ষ্য করুন কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা কি করেছি? আফটার গোয়িং টু ভিজিট সাম হিস্টোরিক্যাল প্লেসেস, এই অংশটিতেই আমরা কি করেছি? সাবজেক্ট যুক্ত করেছি, উই। এই অংশের একটি নন ফাইনাইট ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে এই অংশেই যুক্ত করেছি, এবং কানেক্টরটিকে আমরা যে নতুন ক্লজটি তৈরি করলাম তার পরবর্তীতে ব্যবহার করেছি। নর্মালি উই গো টু সাম হিস্টোরিক্যাল প্লেসেস অ্যান্ড উই গেদার নলেজ। আজকের এই টিউটোরিয়ালটি শোনার এবং দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই টিউটোরিয়ালটি শেয়ার করার অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল, এবং আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের সর্বশেষ পর্বটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।